রহমান রহিম যশোর বোর্ড অনলাইন ক্লাসরুমের থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আমরা আজ ক্লাস নিব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় আজকে আমরা প্রথম আলোচনা করব সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। প্রথমে দেখি সংজ্ঞা বলতে কী বোঝায়। অংশীদারি ব্যবসার সংজ্ঞা বলতে আমরা প্রথমে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ যে ব্যবসা সংগঠন গঠন করে তাকেই অংশীদারি ব্যবসা বলে। এখানে আমরা বলা হচ্ছে অংশীদারি ব্যবসায় হতে গেলে প্রথম শর্ত হচ্ছে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন থাকতে হবে এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন থাকতে হবে এবং সদস্যদের মধ্যে 20 জনের মধ্যে যদি এই ব্যবসা প্রতিষ্ঠানটি ব্যাংকিং ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বোচ্চ 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোনো ক্রমে 10 জনের অধিক হবে না। তাহলে আমরা বলতে পারি কি, 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে চুক্তিতে আবদ্ধ হয়ে যে ব্যবসা সংগঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসাটা হতে গেলে অবশ্যই চুক্তিতে আবদ্ধ হতে হবে এবং চুক্তিতে আবদ্ধ হলে ব্যবসা প্রতিষ্ঠানটি যথেষ্ট রকমের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে অংশীদার ব্যবসা সংগঠনগুলো ব্যবসায়িক সদস্যগুলো। এই জন্য অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানটিকে চুক্তিতে করা আবশ্যক। আমরা আরেকটু বলতে পারি যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত সদস্য আছে এই সদস্যদের যে সমস্ত কতগুলো যোগ্যতা লাগবে সেই যোগ্যতাগুলি আমরা পরে যে বৈশিষ্ট্যতে আলোচনা করব। এখন আমরা দেখি মূল যায় তাহলে আমরা বলি অংশীদারি ব্যবসার যে সংজ্ঞা আমরা আলোচনা করলাম। এর আগে আরেকটু দেখি অংশীদারি ব্যবসায় যে আরেকটা মূল সংজ্ঞা আছে সেটা হচ্ছে 1932 সালে ভারতীয় অংশীদারি আইনে 4 ধারে বলা হয়েছে সকলের পক্ষে 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসায় সংগঠন শুরু করে তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। এটা অবশ্য 1932 সালে ভারতীয় অংশীদারি আইনের। আর আমরা বর্তমানে মূল আইন এটাই ঠিক আছে, কিন্তু মূল আইন মূল বিষয় হচ্ছে অংশীদারি ব্যবসা হতে গেলে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ সংখ্যা 20 জন। আর যদি ব্যবসা প্রতিষ্ঠানটি ব্যাংকিং ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে সেখানে 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, চুক্তি থাকতে হবে আর অন্যান্য বিষয়গুলি। এখন এই হচ্ছে মূল ব্যবসায়ের সংজ্ঞা। আমরা এখন দেখি অংশীদারি ব্যবসায়ের যে বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলি আমরা প্রথমে আলোচনা করি। 1 নম্বরে আছে সহজ গঠন। অংশীদারি ব্যবসায় গঠন করা খুবই সহজ, কারণ সদস্যগণ একত্রিত হয়ে একটি চুক্তিতে আবদ্ধ হয়ে অংশীদারি ব্যবসায় গঠন করতে পারে। এই জন্য বলা হয় অংশীদারি ব্যবসায় গঠন করা খুবই সহজ। 2, সদস্য সংখ্যা। প্রথমে যে কথাটি বলেছি যে সদস্য সংখ্যা, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন হতে হবে আর সর্বোচ্চ 20 জন হতে হবে। আর যদি ব্যবসা প্রতিষ্ঠানটি ব্যাংকিং ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে এইটাই হবে অংশীদারি ব্যবসা সংগঠন। আর 3 নম্বর দেখি আমরা চুক্তিবদ্ধ সম্পর্ক বা চুক্তিতে আবদ্ধ হয়। প্রথমে বলেছি যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান একটি চুক্তিতে আবদ্ধ হতে হবে, কারণ চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন হতে পারে না ইত্যাদি বিষয় আমরা পরে আলোচনা করবো। তারপর আমরা আজকে থেকে চুক্তিবদ্ধ সম্পর্ক বা চুক্তিতে আবদ্ধ। তাই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের যে সদস্যরা থাকবেন ওই সদস্যদের মধ্যে অবশ্যই চুক্তিতে আবদ্ধ হতে হবে। যদি এই চুক্তিটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, তবে চুক্তিটা মৌখিক অপেক্ষা লিখিত হয় বা শ্রেয়। আর যদি চুক্তিটি লিখিত হয়, অনেক সময় লিখিত চুক্তিটাও রেজিস্ট্রি করে নেওয়া হয়। রেজিস্ট্রি করে নেওয়া এটা আইনত বলবৎ হয় এবং আইনগত দিক থেকে এর গ্রহণযোগ্যতা হয়। এই জন্য সদস্যের মধ্যে দেখা যায় যে কোনো সময় কখনো যদি মতের বিরোধিতা দেখা যায়, মতামতের বিরোধিতা দেখা যায় বা কেউ যদি একমত হতে না পারে, তখন যদি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, এই জন্য অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানটি চুক্তিতে আবদ্ধ করতে হবে। তারপরে চুক্তিটা লিখিত হলে আরও ভালো, আর চুক্তিটা রেজিস্ট্রিকৃত হলে আরও মজবুত হয় এবং আইনগত দিক থেকে এটা আরও বৈধতা হয়। তারপরে দেখি অসীম দায়। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটি দায়, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যদের দায় অসীম বা সীমাহীন। আমরা একমালিকি ব্যবসা প্রতিষ্ঠানে যেমন অংশীদারদের দায় অসীম বা সীমাহীন দেখছি, এটাও ঠিক অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেক সদস্যদের দায় অসীম বা সীমাহীন।
কারণ একজন অংশীদারদের কোনো কারণে যদি অর্থ বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো কারণের জন্য ঋণগ্রস্ত হয়, সেই ব্যবসা প্রতিষ্ঠানটি যদি কোনো অংশীদার যদি অর্থ দিতে ব্যর্থ হয় বা সরবরাহ করতে ব্যর্থ হয়, তাহলে অন্য অংশীদার কাছ থেকেও সে অর্থ সরবরাহ করতে পারে। এই জন্য সকল অংশীদারদের দায় দায়িত্ব অসীম বা সীমাহীন। তারপরে পারস্পরিক আস্থা বা সম্পর্ক, এখানে পারস্পরিক সম্পর্কটা বললে আমার মনে হয় ভালো হয়। যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত সদস্য আছেন, এই সদস্যদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক সৃষ্টি হবে এবং পারস্পরিক যে সম্পর্কটা থাকলে তাদের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে আরও সুবিধা হবে। একজন যদি আরেকজনের সাথে সম্পর্ক ভালো না থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেই তাদের ব্যবসায় প্রতিষ্ঠানটি কিন্তু বেশি দিন স্থায়িত্ব পাবে না। দেখা যায় অনেক সময় সদস্যদের মধ্যে কোনো রকম মনোমালিন্য হতে পারে, কোনো রকম তাদের ভিতরে একমতে নাও আসতে পারে ইত্যাদি কারণে এদের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা অবশ্যই ভালো হতে হবে এবং সুসম্পর্ক থাকতে হবে। সুসম্পর্ক থাকলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে অনেক কাজ সুন্দর সুষ্ঠু পরিচালনা করা সহজ হবে এবং সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করা ভালো সুন্দর হবে। নেক্সট আছে স্থায়িত্ব। গুরুত্বপূর্ণ একটা জিনিস। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্থায়িত্ব। কারণ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটা স্থায়িত্ব খুব ক্ষীণ। কারণ যে কোনো একজন অংশীদার যদি মারা যেতে পারে, পাগল হতে পারে, দেউলিয়া হতে পারে বা যে কোনো কারণে সে অপারগতা স্বীকার করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে তা কাজ পরিচালনার জন্যে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি অংশীদার ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় ভঙ্গুর হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই জন্য বলা হচ্ছে অস্থায়ী অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান স্থায়িত্ব তো অনেক কম। স্থায়িত্ব কম হওয়ার কারণ হচ্ছে এইগুলি: কেউ পাগল হতে পারে, দেউলে হয়ে যেতে পারে, কেউ মারা যেতে পারে বা অন্যান্য যে সমস্ত কারণ আইনগত কোনো দিক থাকতে পারে। এই সমস্ত কারণে যদি থাকে তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটি অতি সহজেই নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে বা স্থায়িত্ব বেশি দিন থাকে না। নেক্সট আছে হস্তান্তর। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যদের যদি অংশ বা অংশীদারিত্ব বা তাদের যে শেয়ারটা যদি হস্তান্তর করতে হয় কোনো সময়, তা বাইরের কোনো অংশীদারের কাছে হস্তান্তর না করাই ভালো। কারণ বাইরের কোনো অংশীদারের কাছে হস্তান্তর করলে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। এই জন্য অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারদের মধ্যে এই ব্যবসা প্রতিষ্ঠানকে হস্তান্তর করা উচিত, যাতে ব্যবসা প্রতিষ্ঠানটির কোনো ক্ষতি না হয় এবং অন্যান্য যে অংশীদার আছে তাদেরও কোনো ক্ষতি না হয়। তারপর হচ্ছে সত্তা। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের একটা আলাদা বৈশিষ্ট্য বা সত্তা আছে, যে সত্তার ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে। শুধুমাত্র যে অংশীদারদের সত্তা নিয়েই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হয় না, অংশীদারদের একটা সত্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের সত্তা আলাদা, এক এবং অভিন্ন। লাভ লোকসান বন্টন সবচেয়ে ওই আসল জায়গায় আমরা চলে আসছি। লাভ লোকসান বন্টন, আমরা একটা কথাই বলে থাকি, পিঠে খায় মিঠার লোভে। কিন্তু এত কষ্ট অংশীদারদের কী জন্যে করি, এত শ্রম, অর্থ বা অন্যান্য সব কিছু দেয় কিসের জন্যে? এর মূল হচ্ছে মুনাফাটা নেওয়া। তাহলে প্রতিষ্ঠানদের যে লাভ বা মুনাফাটা আসবে, সেই মুনাফাটাকে অংশীদাররা নিবে বা গ্রহণ করবে। এখন অংশীদারগণ সেই কে কতটুকু মুনাফা নিবে বা কে কতটুকু মুনাফা গ্রহণ করবে, এটা ওই অংশীদারদের মধ্যে যে চুক্তি হয়, আমরা প্রথমে বলে যে একটা চুক্তিতে আবদ্ধ হতে হবে। তো এই চুক্তি হয়, এই চুক্তিতে তখন উল্লেখ থাকবে যে কে কতটুকু অংশীদার মুনাফা গ্রহণ করবে। যদি সে চুক্তিতে কোনো রকমের কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে এক্ষেত্রে সকল অংশীদার সমান মুনাফা ভোগ করবে। আবার অনেক সময় দেখা যায় যে অংশীদারগণ মুনাফা, অনেক আছে মুনাফা মূলধন সরবরাহ না করে মুনাফা সংগ্রহ করে থাকে। এটা আমরা মূলধনের বিষয়ে যখন আলোচনা করব, ওই পয়েন্টে যে বিস্তারিত আলোচনা করব। দেখি এরপরে আছে আস্থা। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে অংশীদারদের মধ্যে আস্থা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একজন অংশীদার আরেকজন অংশীদারের উপরে অবশ্যই তার আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। যদি পারস্পরিক করে আস্থা এবং বিশ্বাস না থাকে, তাহলে সেক্ষেত্রে মনোমালিন্য দেখা দিতে পারে। তারপর একজনের পরে আরেকজনের পরে একটা অবিশ্বাস আসতে পারে। এই সমস্তগুলি যাতে সৃষ্টি না হয়,
এবং যে সদস্য অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের যে সদস্যগণ আছেন, ওনারা যাকে যে কাজ করতে দেওয়া হয়েছে তাকে সেই কাজ করার প্রতি তার প্রতি আস্থা রাখতে হবে এবং উনি যাতে সেই কাজ করতে পারে তাকে সেইভাবে তাকে সহযোগিতা করতে হবে এবং তাকে যেন সে আস্থার সাথে বিশ্বাসের সাথে উনিও সেই কাজটি করবেন। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানটি স্থায়িত্ব আরও বেশি হবে। তাহলে এই যে আস্থা ও বিশ্বাস যদি না থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা আদৌ সম্ভব নয়। মূলধন সরবরাহ, অবশ্য এই পয়েন্টটা আরও আগে বলা উচিত ছিল আমাদের। মূলধন সরবরাহ, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারগণই ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ করে থাকে। সকল অংশীদারই কিন্তু মূলধন সরবরাহ করতে পারে। দেখা যাচ্ছে কি কোনো অংশীদার আবার মূলধন সরবরাহ না করে ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য হতে পারে। এটা কেমন, যে সে হয়তো দেখা যাচ্ছে তার মেধা আছে, যোগ্যতা আছে, বা শ্রম দিবে, মেধা দিবে বা ইত্যাদি দিয়ে সে হয়তো সে মূলধন না দিয়ে মূলধনের পরিবর্তে মেধা এবং যোগ্যতা দিয়ে সেই মুনাফাটা নিতে পারে। এভাবে একজন সদস্যকে ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে গ্রহণ করা নেওয়া যায়। তবে মূল কথা হচ্ছে কি অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারগণই সব মূলধন সরবরাহ করে থাকে এবং মুনাফা বন্টন করে থাকে। সর্বশেষে নিবন্ধন পয়েন্টটা এখানে বলে এটাই শেষ করে দেব, যে এই নিবন্ধন পয়েন্টটা বলে যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারগণ ব্যবসা প্রতিষ্ঠানটি নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। তবে যদি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান অংশীদারগণ চুক্তিতে আবদ্ধ হয়ে ঐক্যমত হয়ে যদি তারা মনে করেন যে আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটি নিবন্ধন করব, তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যে নিবন্ধন রেজিস্ট্রার অফিস আছে সেই সমস্ত নিবন্ধন বা রেজিস্ট্রার অফিসের কাছে গিয়ে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটি নিবন্ধন করতে পারে। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটি নিবন্ধন করলে আইনগত দিক থেকে ব্যবসা প্রতিষ্ঠানটি মজবুত হয় এবং বৈধতা সৃষ্টি হয়। আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বিস্তারিত আলোচনা করব।